السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা আমাদের 3টা অধ্যায় শেষ হয়েছে ইতিমধ্যে। তো প্রথমটা ছিল হরফের নাম। তো হরফের নামের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষণীয় ছিল বিশেষভাবে ওইটা হলো যে হরফের নামের মাঝে কিছু নাম মোটেও টানা হয় না, কিছু নাম একালিফ পর্যন্ত টানতে হয়, আর কিছু নামের উচ্চারণকে 4 আলিফ পর্যন্ত টানতে হয়। এই 3 প্রকার হরফের নাম ছিল। তো এর মাঝে আলিফ এবং হামজা এই 2টা হরফের নাম আমরা মোটেও টানবো না। আর যে সমস্ত হরফের নাম বাংলায় লিখলে একটা বর্ণের প্রয়োজন হয় ওই সমস্ত নামের উচ্চারণকে আমরা একালিফ টানবো। আর যে সমস্ত নাম বাংলায় লিখলে একের অধিক একাধিক বর্ণের প্রয়োজন হয় ওই নামগুলিকে আমরা 3 আলিফ 4 আলিফ পর্যন্ত টানবো। তো এখন যেহেতু আমাদের মাখরাজ জানা আছে, মাখরাজ সম্পর্কে মোটামুটি ধারণা আছে, তো আমরা অন্তত এইটা বুঝতে পারি যে কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়। আর আলিফ এবং হামজা ব্যতীত বাকি যে হরফগুলি আছে এই প্রত্যেকটা হরফের নামের মাঝেই প্রত্যেকটা হরফের অস্তিত্ব আছে। যেমন বা বা হরফের নাম যখন আমরা পড়ি বা, তখন এর প্রথম যে হরফটা ওই হরফটাই হলো বা। যখন আমরা পড়ি শিন, তো প্রথম শিন লিখতে গেলে 3টা হরফের প্রয়োজন হয়, শিন ইয়া নুন। তো এর মাঝে প্রথমটাই হলো শিন। তো এইভাবে আলিফ এবং হামজা ব্যতীত বাকি প্রত্যেকটা হরফের নামের প্রথম অক্ষরটা হলো ওই হরফটাই, খুদ ওই হরফটা। এরপরে আমাদের যে বিষয়টা ছিল সেটা হলো যে মুরাক্কাব। আর এর হরফের নামের সাথে আরো যে 2টা বিষয় ছিল, যে কোন হরফে নক্তা আছে কোন হরফে নক্তা নেই, এই বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। আর যে হরফগুলিতে নোক্তা আছে নোক্তার পরিমাণ কয়টা এবং উপরে না নিচে। এরপরের বিষয়টা ছিল মোরাক্কাব। তো মোরাক্কাবের ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলি হরফ এমন আছে যেটা কিনা নোক্তার মাধ্যমেই পার্থক্য হয়, বাকি কয়েকটা হরফ একই রকম, যেমন বা, নুন, ইয়া, তা, সা, এই 5টা হরফ মোরাক্কাব, অর্থাৎ মিলিত অবস্থায় একই রকম দেখায়, শুধু পার্থক্য থাকে নোক্তা দেখে ওই হরফগুলোকে চিনতে হয়। তারপর আইন, গইন, সদ, দদ, সিন, শিন, ত, জ, হা, খ, জিম, এই হরফগুলোর ক্ষেত্রে একই রকম। আর 4টা হরফ এমন ছিল যে 4টা হরফ ওই ক্ষেত্রে একটা হরফ একটা হরফ এর সাথে অন্য কোনো হরফের কোনো মিল নেই। তো এমন হরফ হলো ওই লাইনের শেষের 4টা, দ্বিতীয় প্যারার কাফ, লাম, মিম, হা, এই 4টা হরফ একটা আরেকটার সাথে কোনো মিল নেই। আর অন্য অন্য যে হরফগুলি ছিল ওই ক্ষেত্রে দেখা গেছে যে 2টা বা 3টা বা সর্বোচ্চ 5টা হরফ একই রকম, শুধু পার্থক্যটা হয় নোক্তার মাঝে।
তো এরপর আমাদের আলোচনা সেটা ছিল মাখরাজ। তো আলহামদুলিল্লাহ মাখরাজের আলোচনা আমাদের গতকালকে সমাপ্ত হয়েছে। তো মাখরাজের ক্ষেত্রে আমাদের যে গতকালকে সর্বশেষ যে বিষয়ে কথা হয়েছিল যে যে মাখরাজগুলি আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। আর আমাদের মাখরাজগত উচ্চারণের সময় মাখরাজগত সমস্যা হয় ওই যে মাখরাজগুলির ক্ষেত্রে। তো ওই মাখরাজগুলিকে আলাদা করে দেখানো হয়েছিল। এমন মাখরাজ ছিল 2, 3, 4 এবং 7 নাম্বার মাখরাজ। এই মাখরাজগুলিতে আমাদের সমস্যা হয়, আর এটার কোনো মিল বাংলার সাথেও নেই। আর বাকি 12, 13 এবং 14 নাম্বার মাখরাজের ব্যাপারে যদিও ওইটা আমরা ওই মাখরাজের সাথে পরিচিত না, উচ্চারণের সময় ওই জায়গার ব্যবহারের সাথে পরিচিত না, তারপরেও ওই বিষয়গুলো আমাদের জন্য সহজ হবে, কারণ ওই মাখরাজের যে জায়গাটা ওইটা দৃষ্টিগোচর হয়, ওইটা দেখা যায়। আজকে আমাদের যে বিষয়টা আলোচনা হবে সেটা হলো হারাকাত, অর্থাৎ উচ্চারণ। এতদিন আমরা হরফের নাম পড়ছি, এখন আমরা হরফে উচ্চারণ করব। তো বাংলায় যেমন স্বর চিহ্ন আছে, আরবিতেও ঠিক তেমন স্বর চিহ্ন আছে। তো আরবির এই স্বর চিহ্ন হলো 3টা, আর এই 3টাকে হারাকাত বলা হয়। আরবির যে স্বর চিহ্ন বাংলায় যেটাকে আমরা আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার স্বর চিহ্ন বলি, তো আরবিতে ওইটাকে বলা হয় হারাকাত। হারাকাত বলা হয় এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। আর হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এক জবর, এইখানে এইটা এক জবর দেখানো আছে, অর্থাৎ হরফের উপর যদি কোনাকুনি টান দেওয়া হয় এইটাকে বলা হয় জবর। আর ওই একই টানটা যদি হরফের নিচে থাকে ওইটাকে বলা হবে জের। আর যদি গোল একটা চিহ্ন থাকে উপরে, হরফের উপরে, ওইটাকে বলা হয় পেশ। একটা হরফের উপরে যদি এমন কোনাকুনি টান দেওয়া হয় এটাকে বলা হয় জবর। উপরের কোনাকুনি টান যদি থাকে তাহলে এটাকে বলা হবে জবর। এই একই টান যদি নিচে থাকে তাহলে এটাকে বলা হবে জের। একই রকম টান যদি নিচে থাকে এটাকে বলা হয় জের। উপরে থাকলে জবর, নিচে থাকলে জের। আর জবরের উচ্চারণটা, জেরের উচ্চারণ, পেশের উচ্চারণ আমরা সামনে পড়ব। তো জবর শব্দের শাব্দিক অর্থই হলো উপরে হওয়া, উপর। জবর শব্দের শাব্দিক অর্থ হলো উপর, আর জের শব্দের শাব্দিক অর্থ হলো নিচু, নিচে। আর পেশ এর শাব্দিক অর্থ হলো সামনে হওয়া, সামনের দিকে যাওয়া। তো পেশের উচ্চারণ যখন আমরা পড়ব তখন দেখব যে পেশের উচ্চারণ যখন করতে হয় তখন ঠোঁটটাকে গোল করে একটু সামনের দিকে, ঠোঁটটা একটু সামনের দিকে যায়, তো এই জন্য পেশকে পেশ বলা হয়। এই যে কোনাকুনি টানটা এটা যদি উপরে থাকে তাহলে বলা হবে জবর, যদি এই টানটা নিচে থাকে তাহলে বলা হবে জের, আর এটা যদি উপরে এক মাথা গোল থাকে এমন, এটাকে বলা হয় পেশ। তো হারাকাত এক জবর এক জের এক পেশকে বলে। এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। আর হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতের যে উচ্চারণটা হয় এই উচ্চারণটাকে তাড়াতাড়ি পড়তে হয়। আমাদের বাংলার ক্ষেত্রেও বিষয়টা সেম, যে আকার, রস্যিকার, এই উচ্চারণগুলোকে তাড়াতাড়ি করতে হয়, এখানে দীর্ঘ করা যায় না। তবে 2টা উচ্চারণ আছে, দীর্ঘিকার এবং দীর্ঘকার। তো এই ক্ষেত্রে একটু লম্বা হয়, আর বাকিগুলা তাড়াতাড়ি পড়তে হয়। কয়াকার কা, কয় রস্যিকার কি, কয় রস্যুকার কু। যখন দীর্ঘিকার হয় তখন টান হয়। তো আরবিতেও টানের বিষয়টা আছে, ওইটাকে মাদ বলে, তো ওইটা আমাদের সামনে আসবে। তো যখন টান ছাড়া এক জবর এক জের এক পেশ হবে ওইটা টানের বিষয়টা সামনে আসবে। আপাতত আমাদের এতটুকু, এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে, এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। আর হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তো আমাদের এই কথাটুকু মনে রাখতে হবে যে হারাকাত কাকে বলে। হারাকাত বলা হয় এক জবর এক জের এক পেশকে,
আর হারাকাতের উচ্চারণটা কিভাবে করবে? হারাকাতের উচ্চারণটা তাড়াতাড়ি করবে। হারাকাত তিনটা কি? জবর, উপরে থাকলে জবর কোনাকুনি টান, নিচে হলে জের, আর উপরে এক মাথা গোল এইভাবে থাকলে এটাকে বলা হয় পেশ। জবর জের পেশ, জবর জের পেশ। হারাকাত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। আর হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তো এখন আমরা হারাকাতের উচ্চারণ পড়ার চেষ্টা করব। হারাকাতের উচ্চারণ পড়ার ক্ষেত্রে জবরের যে উচ্চারণটা হয় এটা হয় বাংলায় আকারের উচ্চারণের মতো, একেবারেই আকারের উচ্চারণের মতো। তবে পার্থক্য হয়, ওই আমাদের কয়েকবার আলোচনা হয়েছে যে আরবিতে 7টা হরফ মোটা হয়, সদ, দ, ত, দ, গইন, খ, কফ, এবং এর সাথে রও কখনো কখনো মোটা হয়, সব সময় না। তো এখানে যেগুলা মোটা হয় ওইটাকে আপনার লাল রঙে দেখানো আছে, লাল রং দিয়ে বোঝানো হয়েছে ওগুলা। আর ওয়াও এবং ইয়া এইটাকেও একটু ভিন্ন রং দেওয়া আছে। এটার উচ্চারণ দেওয়া আছে কারণ এইটা হলো ওই আগে একদিন বলছিলাম যে আরবিতে স্বরবর্ণ ওয়াও, আলিফ এবং ইয়া। তো আলিফ জবর জের পেশ আলিফে কখনো হয় না। যদি আলিফে জবর জের পেশ হয় ওই ক্ষেত্রে ওই আলিফটা আর আলিফ বাকি থাকে না, তখন ওইটাকে হামজা বলা হয় বা উচ্চারণটা হামজার মতো হয়। তো এই জন্য আলিফ সব সময় খালিই থাকে, যেটা খালি থাকবে ওইটা আলিফ। আর যদি আলিফে জবর জের পেশ হয় তখন ওই আলিফকে হামজা বলা হয়। তো আর বাকি থাকলো ওয়াও এবং ইয়া। তো ওয়াও ইয়া এটার উচ্চারণ একটু ব্যতিক্রম অন্য হরফের তুলনায়, এই জন্য এটাকে একটু ভিন্ন রঙে দেখানো আছে। তো এইখানে কালো রঙে যে হরফগুলি লেখা আছে এর প্রত্যেকটার উচ্চারণই হবে আকারের মতো। শুধু কালো রং না, এখানে যে ওয়াও এবং ইয়া এই দুইটাও হবে আকারের মতো। আর লাল রঙে যে হরফগুলি লেখা আছে এর উচ্চারণটা একটু ব্যতিক্রম, এর উচ্চারণের সময় আকারের মতো হয় না। যেমন খ জবর খ, র জবর র, স জবর স। শুধু হরফটা উচ্চারণ হয়, হরফের অর্থাৎ হরফের উচ্চারণটা আকারের মতো হয় না, বাংলার ক্ষেত্রে আকারের মতো হয় না। আর কালোগুলা বা ওয়াও ইয়া এগুলা আকারের মতো হবে। তো হারাকাত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তো আমি একবার হারাকাতের উচ্চারণগুলি শুনাই। তো হারাকাতের উচ্চারণ বলার সময় আমরা নাম বলে বলে হরফের নাম বলবো, হারাকাতের নাম বলবো, তারপর উচ্চারণ করব। আর আমরা যখন পড়বো কোরআন শরীফ পড়ার সময়, যখন দেখে দেখে কোরআন শরীফ পড়বো, ওই ক্ষেত্রে যেভাবে পড়তে হয়, পড়ার সময় চোখ থাকে হারাকাতে, হারাকাতে চোখ রাখতে হয়, জবর জের পেশ ইত্যাদির উপরে চোখ রাখতে হয়। আর হাতটা থাকে একেবারেই লেখার নিচে, হরফের নিচে হাত রাখতে হয়, আর চোখ রাখতে হয় হারাকাতে চোখ রাখতে হয়, তারপর উচ্চারণ করতে হয়। তো মনে করেন এখন আমি এই হামজা জবর উচ্চারণ করব, তো এইটাকে আমি হামজা বলতেছি আলিফকে এই জন্য, কারণ আলিফে যখন জবর জের পেশ থাকে তখন ওই আলিফকে আর আলিফ বলা হয় না, ওইটাকে হামজা বলা হয়, ওইটা আর আলিফ থাকে না। তো আমি এখন হামজা জবর পড়বো বা আলিফ জবরই পড়ি আপাতত, সমস্যা নেই। তো আমি এখন আলিফ জবর পড়বো। তো আলিফের জবর এর উচ্চারণ করার সময় আমার চোখ আলিফের জবরে থাকবে, আমার হাত আলিফের নিচে থাকবে, এবং আমি উচ্চারণ করব, মুখে উচ্চারণ করব। তো আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। এইখানে কিন্তু আমাদের মাখরাজ গুলোর দিকে খেয়াল রাখতে হবে। তো মাখরাজের সময় আমরা একটু ভিন্ন ধারাবাহিকতায় পড়ছি। তো এইখানে আমাদের হরকতের উচ্চারণগুলা মাখরাজের ধারাবাহিকতায় থাকলে ভালো হইতো, তাহলে মাখরাজগুলা খেয়াল রাখা সহজ হইতো। তো মাখরাজগুলার দিকে খেয়াল রাখবো। তো শুরু থেকে আরেকবার বলি। তো এখানে যেহেতু আলিফের উচ্চারণটা হামজার মতো হয়, তো হামজার মাখরাজ কি? 1 নাম্বার মাখরাজ হলকের শুরু থেকে হামজা হা। তো আলিফ জবর আ, হলকের শুরু থেকে হবে। তারপর বার মাখরাজ হলো 2 ঠোঁট থেকে বা উচ্চারিত হয়, বা জবর বা। তার মাখরাজ কি? জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া
তা জবর তা। তারপর সার মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা জবর সা। তারপর জিম জিমের মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম জবর যা। তারপর হা হা হলো 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান থেকে আইন হা, তো এর উচ্চারণটা হবে হা জবর হা। তারপর খ খর মাখরাজ হলো 3 নম্বর মাখরাজ হলকের শেষ থেকে গইন খ, তো খর উচ্চারণটা হবে খ জবর খ। তো এই খর আগ পর্যন্ত যে আমরা 6টা উচ্চারণ পড়লাম প্রত্যেকটার ক্ষেত্রেই উচ্চারণটা ছিল আকারের মতো, হরকতের উচ্চারণটা ছিল আকারের মতো, কিন্তু খর ক্ষেত্রে কিন্তু আকারের মতো হইতেছে না, শুধু হরফটার নামটার মতো হইতেছে। তো হরফের নাম পড়ার সময় আমরা টান দিছি, কিন্তু এইখানে আমরা হরফের নামটা পড়তেছি না, এইখানে আমরা পড়তেছি হরফের উচ্চারণ, জবরের উচ্চারণ। আর জবর যেহেতু একটা হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। খ জবর খ। তারপর দাল দালের মাখরাজ হলো জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাল জবর দা। তারপর রাল রালের মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া রাল জবর রা। র রর মাখরাজ হলো জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র জবর র। তারপর যা যার মাখরাজ জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, তো যার ক্ষেত্রে আমরা আগার সঙ্গে লাগাবো না, সামনের নিচে দুই দাঁতের পেটের সঙ্গে লাগাবো, তো উচ্চারণটা হবে জবরের উচ্চারণটা যা জবর যা। তো এখন আমরা 3 লাইনই পড়ি, তারপর ইনশাল্লাহ আজকেই সামনের দিকে আরো পড়বো। তো আমি আর একবার উচ্চারণ শুনাই। মাখরাজের আলোচনা এখন আর করব না, আমরা খেয়াল রাখবো প্রত্যেকেই মাখরাজের দিকে। তো হারাকাত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, আর হারাকাতের উচ্চারণ যখন আমরা করব তখন আমাদের চোখ থাকবে হারাকাতের দিকে। যদি জবর থাকে জবরের দিকে চোখ রাখবো, জের থাকলে জেরের দিকে, পেশ থাকলে পেশের দিকে চোখ রাখবো। আর আমাদের হাত থাকবে যে হরফের উচ্চারণটা আমরা করব ওই হরফের নিচে আমাদের হাত থাকবে। আলিফ জবর আ, তাড়াতাড়ি করতে হবে, এটা কিন্তু লম্বা করা যাবে না। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, এটা আর একবার বলি, সা জবর সা, জিম জবর রা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, রাল জবর রা, র জবর র, জা জবর জা। তো এই 11টা হরফের উচ্চারণ একজন যদি শুনাইতেন, কে শুনাবেন এই 11টা হরফের উচ্চারণ? আচ্ছা, সাইদুল ভাই, আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ শোনাবো আমাদের এই ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাইদুল ভাই শোনাবেন। আমরা প্রত্যেকেই ক্লাসের মাঝে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। একটা হলো আমি বললাম আপনি শুধু শুনলেন, কখনো কথা বললেন না, এতে কিন্তু আমাদের সম্পর্কটা একটা পর্দার আড়ালেই থাকলো। আমরা প্রত্যেকেই পড়া শোনানোর চেষ্টা করব, বা কোনো কিছু বলার থাকলে নির্দ্বিধায় বলবো, অবশ্যই বলবো। এইটা হলো আপনার একটা ক্লাস চলাকালীন সময়ে যদি কোনো ছাত্রের মাঝে ছাত্রের কোনো প্রশ্ন থাকে, এইটা বলাটা তার এই ক্লাসের জন্য একটা হকের মতো। এই প্রশ্নটা হলো আপনার মাঝে ক্লাসের আমানত, তো এইটা আপনার দিতেই হবে, ফেরত দিতেই হবে, অর্থাৎ এইটা আপনার উত্থাপন করতে হবে, কারণ একই সমস্যা আমাদের অনেকের মাঝে থাকতে পারে। হয়তো দেখা যায় অনেক ক্ষেত্রে প্রশ্নটা অনেকে করতে পারে না, বা অনেকের মাথায় ওই মুহূর্তে আসে না, তো এই জন্য প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আর পড়াশোনানোর চেষ্টা করবেন। আচ্ছা, হ্যাঁ সাইদুল ভাই শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা,
খ জবর খ, দাল জবর দা, রাল জবর রা, র জবর র, ঝা জবর ঝা। হুজুর, আচ্ছা এইটা জি, ঝা হবে না যা হবে? এটা যা হবে, যা। তো যা। যা এবং সিন এই দুইটা হরফের মাখরাজের দিকে খেয়াল রাখবো। আরেকটা বিষয় হলো, এই দুইটা হরফ যখন আমরা উচ্চারণ করব তখন উপরের দাঁত নিচের দাঁতের সাথে লাগানো যাইতে পারে, সমস্যা নেই। উপরের দাঁত নিচের দাঁতের সাথে লাগাই উচ্চারণ করলে তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। যা। তো এই ক্ষেত্রে যেন জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের মাঝ বরাবর থাকে। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আর প্রত্যেকেই এই যে লাল রঙের যে হরফগুলি, এই হরফগুলির উচ্চারণ মাখরাজ ঠিক রেখে একটু মোটা করার চেষ্টা করব। মোটা করার জন্য যে কাজটা করতে হয়, মাখরাজ ঠিক থাকবে, এর সাথে সাথে জিহ্বার গোড়াটাকে একটু উপরের দিকে উঠানোর চেষ্টা করব, এতে করে আওয়াজটা মোটা হবে। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ সাইদুল ভাই। এবার মারুফ ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বিসমিল্লাহির ওয়ালাইকুম রহমানির আসসালাম রহিম। ওয়া রাহমাতুল্লাহ। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর আচ্ছা জা, মারুফ হা ভাই, জবর মারুফ ভাই, হা। হ্যাঁ মারুফ ভাই, সা জি উচ্চারণ করার হুজুর। সময় জিহ্বার আগা যেন সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগে। যখন সা উচ্চারণ করব তখন জি। জিহ্বার সা আগাটা জবর সামনের সা, উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপর বলেন। জিম জিম জবর, জবর জা, হা জবর হা, পা জবর প, দাল জবর দা, জা জবর জা, র জবর র, যা জবর যা। যা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। মারুফ ভাই একটা বিষয় খেয়াল রাখবেন যে হরকতের যে উচ্চারণটা, এই উচ্চারণটাকে আরেকটু তাড়াতাড়ি করতে হবে, আরেকটু তাড়াতাড়ি। যেমন দাল জবর দা, রাল জবর রা, ঠিক র আছে। জবর র, যা জবর যা, এখানে যেন একটু টান না হয়। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ মারুফ ভাই। এবার মোহাম্মদ ইসহাক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামজা জবর আ, তা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর আচ্ছা জা। মাশাআল্লাহ ইসহাক ভাই। জি। আচ্ছা, ইসহাক ভাইয়ের উচ্চারণ ঠিক আছে, কিন্তু আরেকটু তাড়াতাড়ি যদি উচ্চারণটা করা হয় তাহলে আরো সুন্দর হবে। যেহেতু জি হরকতের উস্তাদ। উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তা জবর সা, জিম জবর যা, হা জি জবর হা, অল্প সময়ের ভিতরে করব, যেন জি একটু টান না হয়। আচ্ছা জি। হ্যাঁ, আবার জিম থেকে। জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা এবার নেওয়াজ ভাই, কাজী নেওয়াজ ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ নেওয়াজ ভাই। হামজা জবর হা, হামজা জবর আ, হামজা। হামজা জবর আ, আচ্ছা বা নেওয়াজ জবর ভাই, বা। জি আচ্ছা এই বিষয়টা আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যে হামজা জবর আ, এই যে আ উচ্চারণটা, এইটা যদিও মাখরাজের উচ্চারণের জায়গার ক্ষেত্রে একেবারেই বাংলার স্বর আর মতো, কিন্তু বাংলার স্বর আর তুলনায় এই আরবির যে হামজা জবর আ, এইটা কিন্তু একটু শক্ত। যেমন বাংলা আ উচ্চারণ করি আ, আ একটু নরম ভাবে, কিন্তু আরবিরটা আ, আ মাখরাজে একটু চাপ দিয়ে করার চেষ্টা করুন। তো হামজা জবর আ। আচ্ছা ঠিক আছে, বলেন। হামজা জবর আ, হামজা জবর আ, হ্যাঁ। বা জবর বা, ত জবর তা, সা জবর সা, আচ্ছা তা জবর তা। জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, দল জবর দা,
আচ্ছা, রোয়া দাল জবর দা, তারপর আচ্ছা দাল জবর এইটাকে আরেকবার দাল বলেন। জবর দা, হ্যাঁ, দাল জবর হ্যাঁ, দা, মাশাআল্লাহ। রোয়া জবর রোয়া, আচ্ছা সা জবর সা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা একটা বিষয় মনে রাখার চেষ্টা করব যে জিম এবং জা, এই লাল রঙের যে 6টা হরফ, ওই এখানে মোট 8টা হরফ আছে লাল রঙের। তো এখানে র বাদে বাকি যে 7টা আছে, র দেখা যায় যখন জেরের উচ্চারণ করতে হয় তখন র মোটা হয় না, র পাতলা হয়। বাকি 7টা সর্ব অবস্থায় আওয়াজটাকে মোটা করতে হয়, এই বিষয়টা। আরেকটা হলো জিম এবং জা, জিম এবং জা এই দুইটা, বিশেষ করে এই দুইটা হরফ যখন আমরা উচ্চারণ করব তখন আওয়াজের সাথে সাথে যেন মুখ থেকে বাতাস বের না হয়, বাতাসটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আচ্ছা, মাশাআল্লাহ। এবার বলবেন হ্যাঁ মোশাররফ ভাই। হ্যাঁ, মোহাম্মদ আসসালামু মোশাররফ ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মোশাররফ ভাই, হামজা। জি। দুইটা নাম দেওয়া, আপনারা কি দুইজন একসাথে ক্লাস করেন নাকি? না বস, আমার তো একটাই নাম দেওয়া ছিল কি। আচ্ছা, একটা আছে মনে করেন মোশাররফ, মোহাম্মদ মোশাররফ, আর একটা হয়েছে মোহাম্মদ আইন, আইন হোস, এইচ ডাব্লিউ এস, পরের অংশ দেওয়া নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ মোশাররফ ভাই শুনেন। হামজা জবর হা আ, বা জবর বা, তা জবর হুম, তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খা জবর খ, দাল আচ্ছা জবর দা। মোশাররফ ভাই, মোশাররফ ভাই, মাশাআল্লাহ, মোশাররফ ভাই সুন্দর হইতেছে। উচ্চারণটা আরেকটু দূরত্ব করার চেষ্টা করবেন। আর এই হাটা যখন উচ্চারণ করব আমরা, তখন হলকের অর্থাৎ গলার মাঝখানে একটু চাপ দেওয়ার চেষ্টা করব, যেহেতু এর মাখরাজ হলো 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান বা গলার কণ্ঠনালীর মধ্যখান থেকে আইন হা, একটু গলার মাঝে চাপ দিয়ে হা, হা জবর হা, হা জবর হা। আচ্ছা ঠিক আছে, হা, মাশাআল্লাহ। আরেকবার বলেন, হা জবর, হা জবর হা, হ্যাঁ মাশাআল্লাহ। খ জবর খ, তারপর দাল জবর দা, র জাল জবর যা, র জবর র, আচ্ছা যা জবর যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ মোশাররফ ভাই। আরেকটা বিষয় খেয়াল করবেন, এই লাল যখন উচ্চারণ করবেন তখন যেন জিহ্বার আগাটা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগে, কারণ এর মাখরাজটা হলো জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া র, জাল, সা। তো জাল জাল জবর জাল জা। জবর যা, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ বলেন রা। জাল আচ্ছা জবর ঠিক আছে, যা। মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ মোশাররফ ভাই, আমরা প্রত্যেকেই কিন্তু এই শুধুমাত্র কোনো মতে হরকত সহকারে হরফের উচ্চারণটা করার চেষ্টা করব না, প্রত্যেকটা উচ্চারণের সময় মাখরাজটাকে খেয়াল রাখবো, মাখরাজ অনুযায়ী উচ্চারণটা করতে হবে আমাদের, অন্যথায় কিন্তু আমাদের উচ্চারণটা ঠিক হবে না। আচ্ছা ওমর ফারুক ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ওমর ফারুক ভাই। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা। আচ্ছা মাশাআল্লাহ ওমর ফারুক ভাই। এবার মিরাজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর দা, র জবর র, দা জবর দা। আচ্ছা ওমর ফারুক ভাই, যা জবর যা, জিহ্বার আগা যেন উপরের তালুর সাথে না লাগে, জিহ্বার আগার অংশটা নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগবে, ওই নিচে সামনের নিচের 2 দাঁতের মাঝ বরাবর লাগবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা সারোয়ার ভাই।
জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, জা, জা জবর জা। জা জবর জা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জা, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা শিবলি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হামজা জবর আ, বা জবর আচ্ছা শিবলি ভাইয়ের বোধহয় অডিওতে একটু সমস্যা হইতেছে, শোনা যাইতেছে না ঠিক মতো আওয়াজ। শিবলি ভাইয়ের আওয়াজটা স্পষ্ট না। তা জবর তা, আচ্ছা শিবলি ভাই আপনি একটু পরে শোনাবেন, আপনার আওয়াজটা বোঝা যায় না, একেবারেই তা বোঝা যায় না। জবর তা, কারেন্ট হ্যাঁ মাসুম ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, হামজা জি জবর আ, শোনান। বা জবর বা, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, আচ্ছা মাসুম ভাই, দাল জবর দা। জি, জিম জব, হ্যাঁ জিম জবর যা, একটা হলো দুইটার উচ্চারণের পার্থক্য শুনেই। একটা হলো জিম জবর যা, আর একটা হলো জিম জবর যা। যদি যা বলি তাহলে কিন্তু উচ্চারণটা ঠিক হবে না, বলতে হবে জিম জবর যা, যা, যা যেন না হয়, যা, যা। আচ্ছা যা, জিম থেকে, হ্যাঁ যা, জিম থেকে আরেকবার। জিম জবর যা, জিম জবর যা, হ্যাঁ মাশাআল্লাহ। হা জবর হা, আচ্ছা খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা এখন আমরা সামনের হরফগুলির উচ্চারণ করি। তো এই যা পর্যন্ত আমরা যে উচ্চারণগুলো পড়ছি, এখানে আমাদের বিশেষ করে যে উচ্চারণগুলো একটু পরিবর্তন আনা দরকার, এটা হলো জিম জবর যা। এখানে আমাদের কারো কারো ক্ষেত্রে একটু সমস্যা হয়। তারপর যা জবর যা, এই দুইটা। আর খ জবর খ, র জবর র, এই দুইটা একটু মোটা করার চেষ্টা করব। আর সা জবর সা, জাল জবর জা। অর্থাৎ মোট কথা যে মাখরাজের দিকে একটু খেয়াল রাখবো উচ্চারণের সময়। আর খ, র জবর থাকা অবস্থায় রকে মোটা করতে হবে। আর বাকি যে 7টা হরফ লাল রঙের, এগুলোকে মোটা করব। আচ্ছা এরপর দেখি, তো আবার কথাটা বলি যে আমরা যখন হরকতের উচ্চারণ পড়ব, হরকতের উচ্চারণ পড়ার সময় আমাদের চোখ থাকবে হরকতের দিকে বা হারাকাতের দিকে। হারাকাত এক জবর এক জের এক পেশকে বলে হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো হারাকাত শব্দটা হলো বহু বচন। আর হারাকাতুন, আচ্ছা হারাকাতুন, আচ্ছা যাই হোক, সাধারণত বাংলায় হরকত বলা হয়। হরকত হলো উর্দু শব্দ হারকাত, হারাকাত, উস্তাদ, হরকতও বলতে পারি, সমস্যা নেই। একটা, জি মাসুম ভাই। উস্তাদ, জিম আর জায়ের উচ্চারণটা আরেকবার বললে মনে হয় একটু স্পষ্ট হইতো। আচ্ছা একসাথে আর কি, একসাথে আচ্ছা একসাথে বললে। জিমের হ্যাঁ আচ্ছা, জিম জবর যা, যা জবর যা। তো যা, 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 এমন হবে আর কি উচ্চারণটা। ঠিক আছে, তো
হরকতের উচ্চারণ করার সময় আমাদের দৃষ্টি থাকবে হরকতের দিকে, আর হাত থাকবে হরফের নিচে, মুখ দিয়ে উচ্চারণ করব। সিন জবর সা, মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লাগাইয়া সা। শিন জবর শা, জিহ্বার মধ্যখান থেকে শা। সদ জবর স। এখানে আমাদের মাখরাজগত সমস্যাটা কম হইলেও যেটা সমস্যা হয় যে মোটা করতে গিয়ে আমাদের একটু সমস্যা হয় আর কি। তো এই হরফটা আমাদের অবশ্যই মোটা করতে হবে। যদি মোটা না করি ওই ক্ষেত্রে জের বা পেশ দিয়ে যখন উচ্চারণ করব তখন সিনের উচ্চারণের মতো শোনা যাবে। এই জন্য এখানে মোটার প্রতিও আমরা খেয়াল রাখবো। মাখরাজের দিকেও যেমন আমাদের খেয়াল থাকবে, মোটার দিকেও আমাদের ঠিক তেমন খেয়াল রাখতে হবে। সদ জবর স, বদ জবর ব। তো দদের মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ জবর ব। আচ্ছা, এরপর হুজুর প্রশ্ন ছিল, মাখরাজ সহ। জি বলেন। এই যে দদ, দদ জবর দ, মাকরাজ যেটা বললেন জিহ্বার গোড়ার কিনারা দুই মারির সঙ্গে লাগাইয়া, দুই পাঁচ দাঁতের মারির সঙ্গে লাগাইয়া, এখানে এটা উচ্চারণ করতে গেলে জিহ্বার আগা লেগে যায়, এটা তো কোনো রকমই ওখানে নিতে পারছি না। জিহ্বার আগাটা কিছু, যেমন দদ দদ আগা লেগে যাচ্ছে। জিহ্বার আগাটা সামনের উপর দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে, তাই তো? জি জি জি। আচ্ছা, এই ক্ষেত্রে যে বিষয়টা, দদ উচ্চারণ করার সময় আপনার জিহ্বার আগার যদি সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে তাহলে সমস্যা নেই বললেও ভুল হবে না, আবার সমস্যা আছে বললেও ভুল হবে না। বিষয়টা হলো এই জন্য যে দদ যখন উচ্চারণ করতে হয় তখন কিন্তু আওয়াজটাকে মোটা করতে হয়। শুধু মনে করেন আমি দদ জবর দ বললাম, অর্থাৎ হাঁটু ভাঙা দ আমরা যেভাবে বলি আর কি, বাংলা দ, তো ওই দর মতো করে পাতলা ভাবে হুবহু এরকম একটা উচ্চারণ করলাম, দদ জবর দ বললাম, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আরবি উচ্চারণটা হবে না। আরবি উচ্চারণটা হলো বদ জবর ব, বদ জবর ব। তো এইখানে একটা যে কাজটার মাধ্যমে জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে না, ওই কাজটা হলো জিহ্বার গোড়াটা উপরের দিকে রাখতে হবে। তো যখন আমরা জিহ্বার গোড়াটা উপরে উঁচু করার চেষ্টা করব তো জিহ্বাটা একটু পিছুটান থাকবে। জিহ্বাটার পিছুটান থাকার কারণে জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁত পর্যন্ত পৌঁছাবে না। জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁত পর্যন্ত, দুই দাঁতের গোড়া পর্যন্ত পৌঁছাবে না, জিহ্বার আগাটা একটু পিছনের দিকে থাকবে। ব ব, বদ জবর ব, বদ জবর ব। তো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আগে জিহ্বার গোড়া লাগিয়ে তারপরে উচ্চারণে যেতে হবে। হ্যাঁ, এই প্রত্যেকটা হ্যাঁ, এইটা একটা ভালো বিষয় মনে করছেন, আমার এইটা আগেই বলা উচিত ছিল। প্রত্যেকটা উচ্চারণ করার আগেই কিন্তু মাখরাজে যাইতে হয়। মাখরাজে যে আমরা যাব, মাখরাজের ব্যবহারের কাজ, ব্যবহারিক যে কাজ, এইটা শুরু হবে উচ্চারণের আগের থেকেই। কারণ একটা বিষয় সহজে বোঝা যাবে, মনে করেন আমরা বা বলবো, বা জবর বা, তো বা বলার জন্য উপরের ঠোঁট নিচের ঠোঁটের সাথে লাগাইতে হয়। উপরের ঠোঁট নিচের ঠোঁটের সাথে কখন লাগাই? বা উচ্চারণ শুরু করার আগেই কিন্তু। হুজুর, আমার কাছে এই দদ উচ্চারণটাই সবচেয়ে কঠিনতম মনে হচ্ছে। এটা শুধু আপনার কাছে না, এটা সবার কাছেই। বুঝতে পারছে? দদ এবং প, এই উচ্চারণটা আসলেই কঠিন এবং সবচেয়ে কঠিন অন্তত আমাদের বাঙালির জন্য, কারণ এই জায়গাটা আমাদের কাছে হা করে থেকে, হা করে জিহ্বার গোড়া লাগিয়ে তারপরে উচ্চারণে যেতে হবে। আচ্ছা, হ্যাঁ, এই ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদেরকে আমার বলা হয় নাই, যে জবরের উচ্চারণ যখন আমরা করব তখন আমাদের ঠোঁট কিন্তু একেবারেই খোলা থাকবে, ঠোঁটটাকে বিন্দু মাত্র গোল করা যাবে না। মনে করেন আমরা মুচকি হাসি যখন দেই, মুচকি হাসি দেওয়ার সময় আমাদের ঠোঁটের অবস্থা যেমন থাকে, ঠোঁটের দুই কিনারা যেমন ছড়ানো থাকে, তো জবরের উচ্চারণগুলি করার সময় আমাদের ঠোঁটের দুই কিনারা ওইরকম একটু টান টান থাকবে, ঠোঁটটা একেবারে ছড়ানো থাকবে। ব জবর ব, ব ব জবর ব। আর ওই যেটা প্রথমেই বললাম যে জিহ্বার আগাটা
সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগার কারণে যেন একেবারে বাংলা দর মতো উচ্চারণ না হয়, তাহলে কিন্তু মাখরাজটাই ঠিক থাকবে না। আর যে কোনো হরফের উচ্চারণের জন্য মাখরাজটা অবশ্যই ঠিক রাখতে হবে। মাখরাজটা ঠিক না রেখে আদৌ কোনোভাবেই ওই হরফটার উচ্চারণ করা সম্ভব না। আর যদি আংশিক ওই হরফটার উচ্চারণের মতো কোনো উচ্চারণ আমরা অন্য জায়গার থেকে প্রকাশ করতেও পারি, তাহলে ওইটা গ্রহণযোগ্য হবে না। ওই জায়গা থেকেই উচ্চারণটা করতে হবে। আচ্ছা, দ জবর দ, ত জবর ত। ত বলার সময় যেন পাতলা না হয়, এই যে মোটা করতে হবে। আর বারবার বলতেছি যে মোটা করার জন্য জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠাইতে হয়। তো এটা বলাটা যতটা আমার জন্য সহজ যে জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইতে হয়, কিন্তু এই কাজটা আসলে আমাদের জন্য মোটেও সহজ না। এটা একটা সময়ের ব্যাপার, লম্বা একটা সময় লাগে এর জন্য। এটা আস্তে আস্তে হবে, আমরা এই চেষ্টায় থাকবো আর কি, যে এই প্রাসঙ্গিক একটা প্রশ্ন আমাদের জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠাইতে পারি। বিশেষ করে অনেক সময় দেখা যায় অনেকের। জি, প্রাসঙ্গিক প্রশ্নটা হলো জি বলেন। যে এই যে কাসরা দাম্মা এটা সম্পর্কে জবর জের নেটে এখন এইটা প্রচলিত আছে, তো এইটা সম্পর্কে একটু বলেন। জের জবরের পরিবর্তে অন্য উচ্চারণ। আচ্ছা, আমি ঠিক বুঝলাম না। এই যে দাম্মা কাসরা উচ্চারণ করে, জের জবর উচ্চারণ না করে। আচ্ছা, দাম্মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ওই নামের কথা বলতেছেন, যাই হোক, ওইটাকে বলা হয় জবরকে আরবিতে বলা হয় ফাতহা। আমরা যে বললাম না জবর জের পেশ, এটা আসলে উর্দুতে জবরকে বলা হয় জবর জের পেশ, আর আরবিতে জবরকে বলা হয় ফাতহা, আর জেরকে বলা হয় কাসরা, আর পেশকে বলা হয় দম্মা। এটা হচ্ছে আরবিতে বলা হয়। হ্যাঁ, জবরকে বলা হয় ফাতহা, জেরকে বলা হয় কাসরা, আর পেশকে বলা হয় দম্মা। তো নাম যাই থাকুক না কেন, উচ্চারণ সবই এক। তো নামে আমাদের সমস্যা নেই, তারপরও আরবি নাম মনে রাখতে পারলে ভালো, ফাতহা, কাসরা এবং দম্মা। আচ্ছা, তো ত উচ্চারণ করার সময় মাখরাজটা আমাদের জন্য সহজ। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, তবে এখানে যে কাজটা করতে হবে, মোটা করতে হবে জিহ্বার গোড়া উপরের দিকে উঠানোর মাধ্যমে। তো উচ্চারণটা হবে ও। তারপর ল, মাখরাজটা হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগে রাখতে হবে, কারণ আমাদের বাংলার কোনো ধরনের উচ্চারণে এই অংশের ব্যবহারটা হয় না। ল জবর ল, তারপর আইন জবর আ, হলকের মধ্যখান থেকে আইন জবর আ। তারপর গইন জবর গ, হলকের শেষ থেকে গইন জবর গ। তারপর নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা জবর ফা, ফা জবর ফা। তো ফা জবর ফা, এটা যদিও আমাদের পরিচিত জায়গা না, অর্থাৎ আমরা এইভাবে উচ্চারণ করে অভ্যস্ত না, আমাদের কোনো উচ্চারণের ক্ষেত্রে এই জায়গাটার ব্যবহার হয় না। তবে এই জায়গাটা ব্যবহার করাটা আমাদের জন্য কঠিন হবে না। জিহ্বার নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, তো এই যে সমস্ত মাখরাজ বাহির থেকে দেখা যায় ব্যবহারটা, তো এই সমস্ত মাখরাজের ক্ষেত্রে আমরা আয়নার সামনে গিয়ে এই উচ্চারণগুলো করলে আমাদের মাখরাজটা অনায়াসী হয়ে যাবে। ফা জবর ফা, তারপর কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ জবর ক, কফ জবর ক, যেন বাংলা কর মতো না হয়। বাংলা কর থেকে কফের মাখরাজটা একটু পিছনে, একটু নিচের দিকে, কফ জবর ক। তারপর জিহ্বার গোড়া থেকে একটু সামনে বাড়িয়া, একটু আগে বাড়াইয়া কাফ জবর কা। তারপর জিহ্বার আগার কিনারা উপরের সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম জবর লা। তো লাম আমাদের জন্য কঠিন না, সহজ। তো এই 3 লাইন উচ্চারণ আমি আরেকবার শুনাই। সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত,
য জবর য, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা। তো এই যে উচ্চারণ মোট 12টা উচ্চারণ, এক্ষেত্রে আমাদের সিন শিন, ফা সিন শিন কাফ লাম, এই 4টা আমাদের জন্য সহজ। আর বাকি যে হরফগুলি আছে তো এগুলো আমাদের জন্য একটু একটু সমস্যাকর হইলেও হইতে পারে, তো একটু খেয়াল করে উচ্চারণ করব। তো একজন একটু শোনাবেন, কে শোনাবেন? হ্যাঁ, সাইদ ভাই, সাইদুল ভাই, সাইদুল ইসলাম। সিন সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, র জবর র, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা। হ্যাঁ, মাশাআল্লাহ। সাইদুল ভাইয়ের উচ্চারণ ক্ষেত্রে মাখরাজগত এই যে 12টা উচ্চারণ, এখানে মাখরাজ সব জায়গায় ঠিক আছে আলহামদুলিল্লাহ। দদের ক্ষেত্রে আরেকটু খেয়াল রাখা মাখরাজের ক্ষেত্রে। আর মোটার দিকটা, এই মোটাটা আমরা সব সময় আমাদের যতদিন পর্যন্ত মোটা না হয় ততদিন পর্যন্ত আমাদের এই মোটার পিছে লেগে থাকতেই হবে। এই মোটা হওয়ার জন্য হুজুর আসলে সময়টা অনেক দীর্ঘ একটা সময় লাগে, মাস বছর। তো এটা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আচ্ছা সাইদুল ভাই কিছু বলবেন? হুজুর জিহ্বাটা উপরে কিভাবে তুলবো হুজুর? জিব্বার গোড়াটা জি মনে করেন আমরা কফ যখন উচ্চারণ করি, ক ক, এই কফ উচ্চারণ করার সময় দেখা যায় অনেকের কিন্তু কফের মাখরাজ ঠিক থাকে, আমাদের অনেকেরই ঠিক থাকে। তো কফ উচ্চারণ করার সময় যেভাবে উচ্চারণটা করি, তো অন্য হরফ যখন মোটা করতে হবে ওই সময়ও ওই কাজটাও করব সাথে সাথে। যেমন মনে করেন আমি ত উচ্চারণ করব, তো তর মাখরাজের দিকে খেয়াল রাখবো, এই সাথে সাথে কফ উচ্চারণ করার জন্য যেভাবে জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠাই ওইভাবে উপরের দিকে উঠাবো। প্রত্যেকটা উচ্চারণের আগেই আমার যে জায়গায় যাওয়ার ওই জায়গায় গিয়ে থাকবো, গিয়ে থাকার পর তারপর উচ্চারণটা করব। এখন ধরেন আমি তর উচ্চারণটা করব, তো আগে জিহ্বার আগাটা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো। তারপর জিহ্বার গোড়াটা উঁচু করব, তারপর তর উচ্চারণটা করব। তো তর উচ্চারণটা কেমন হবে? তো তো জবর তো, এভাবে। আচ্ছা, এটা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আচ্ছা শিবলি ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাব জবর কা, লাম জবর লা। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা এবার মোহাম্মদ ইসহাক ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। সিন জবর সা, শিন জবর শা, সাদ জবর সা, দাদ জবর দ, তা জবর তা, যা জবর য, আইন জবর আ, গাইন জবর গা, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা। আচ্ছা জি মাশাআল্লাহ। উস্তাদ। এই ইসহাক ভাইয়ের উচ্চারণে আলহামদুলিল্লাহ মোটার পরিমাণটা ভালোই মোটা হইতেছে। ইসহাক ভাই একটা বিষয় খেয়াল রাখবেন, সদ এই নামটা হলো সোয়াদ যেন না হয়, সদ জবর স, তারপর দদের নামটা হলো দদ জবর দ, তারপর গাইন না গইন জবর গ। হ্যাঁ মাশাআল্লাহ, ইসহাক ভাইয়ের উচ্চারণ সুন্দর হয়েছে। আচ্ছা এবার মারুফ ভাই। আলহামদুলিল্লাহ প্রত্যেকের উচ্চারণই সুন্দর হইতেছে মাশাআল্লাহ। মারুফ ভাই।
হ্যাঁ মারুফ ভাই শুনতেছেন? আচ্ছা মারুফ ভাই একটু দেরি হইতেছে। আচ্ছা তাহলে আশরাফুল ভাই বলেন, মোহাম্মদ আশরাফুল ভাই। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, সাদ জবর কফ জবর লা, লাম জবর লা। হ্যাঁ মাশাআল্লাহ আশরাফুল ভাই, আশরাফুল ইসলাম ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার রশিদ আহমেদ ভাই, রশিদ আহমেদ ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ রশিদ আহমেদ ভাই শোনাবেন। ওয়ালাইকুম আসসালাম। জি, সিন জবর সা, শিন জবর শা, সাদ জবর স, দাদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গাইন জবর গ, ফা জবর ফা, قاف زبر قا، كاف زبر كا، لام زبر لا। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এবার সারওয়ার ভাই। জি হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কাফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ সারওয়ার ভাই। এবার মোহাম্মদ মুশাররফ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সিন জবর শা, শিন জবর শা, সাদ আচ্ছা জবর স, মোশাররফ ভাই শুরু। আচ্ছা মোশাররফ ভাই প্রথমটা আর একবার। সিন জবর সা, হ্যাঁ মাশাআল্লাহ। শিন জবর শা, আচ্ছা সাদ জবর স, দাদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আচ্ছা আ, হ্যাঁ মোশাররফ ভাই, গইন। হ্যাঁ মোশাররফ ভাই এই ও উচ্চারণ করার সময় জিহ্বার আগাটা দাঁতের আগার সাথে লাগানোর চেষ্টা করবেন, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে। তো জ ও জবর জবর জ, ও জ জবর ও জ, আচ্ছা ঠিক। আচ্ছা হ্যাঁ মাশাআল্লাহ। আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা। হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা এরপর কাজী নেওয়াজ ভাই। আচ্ছা মিরাজ ভাই ছিলেন। কাজী নেওয়াজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিন জবর সা, শিন জবর শা, সদ জবর সা, সদ জবর স, ও সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, আচ্ছা দা দ জবর দা, দ জবর জ, ও জ, আইন আচ্ছা জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ কাজী নেওয়াজ ভাই। সেবার ওমর ফারুক ভাই। সিন জবর সা, শিন জবর শা, আচ্ছা ওমর ফারুক ভাই অডিওটা চালু করেন, আমি ভুলে অফ করে দিছি।
সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কব জবর ক, কাব জবর কা, লাম জবর লা। হ্যাঁ, মাশাআল্লাহ ওমর ফারুক ভাই। এবার শরীফ ভাই, মোহাম্মদ শরীফ ভাই। সিন জবর সা, শিন জবর সা, সাদ জবর স, দদ জবর দ। আচ্ছা শরীফ ভাই, আচ্ছা শিন জবর শা, শিন জবর শা, যেমন আমাদের শা। তালুক বসা আকার শা। হ্যাঁ, আচ্ছা। সদ সদ জবর জবর স, 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 দদ জবর আচ্ছা দদ জবর দ, ত জবর দ, ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কব জবর ক, হ্যাঁ কাব জবর কা, লাম জবর লা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শরীফ ভাই, শরীফ ভাই যেগুলো লাল রঙের আছে ওগুলোকে আরেকটু মোটা করার চেষ্টা করবেন। আমরা সবাই এখানে আমাদের একটু দুর্বলতা প্রত্যেকেরই আছে, তো আমরা প্রত্যেকেই মোটা করার চেষ্টায় থাকবো। আচ্ছা মাশাআল্লাহ শরীফ ভাই। এবার মিরাজ ভাই। হুজুর সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গাইন জবর গা, ফা জবর ফা, কফ জবর ক। আচ্ছা মিরাজ ভাই। জি হুজুর। আচ্ছা মিরাজ ভাই, গইনের উচ্চারণ ঠিক আছে, কিন্তু নামটা যেন গাইন না হয়, গইন। গইন গইন। জবর গ। হুম, গইন জবর বলেন গ, গইন জবর গ। গইন জবর ঘ, ফা জবর ফা, কফ জবর কা, কাফ জবর কা, লাম জবর কফ লা, জবর। কফ আচ্ছা মিরাজ জবর ভাই, ক, কফ জবর ক। কফ জবর ক, ক, আচ্ছা কাফ মাশাআল্লাহ। জবর কা, আচ্ছা লাম জবর মাশাআল্লাহ। লা। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে মিরাজ ভাই। আচ্ছা আমাদের সামনে আর 7টা হরফ আছে, 7টা না 6টা। এর উচ্চারণগুলো আমরা একটু শুনি। এই সামনের হরফের উচ্চারণ আমাদের জন্য সহজই হবে ইনশাআল্লাহ। মিম জবর মা, সহজ মাখরাজ, দুই ঠোঁট আমাদের মর মাখরাজের মতো। নুন জবর না, ওয়াও জবর ওয়া। তো এইখানে একটু ব্যতিক্রম অন্যগুলির তুলনায়। তো অন্য প্রত্যেকটা হরফের জবরের উচ্চারণের সময় আমাদের ঠোঁটটা একেবারেই খোলা থাকে, কিন্তু ওয়াও এর জবরের উচ্চারণের সময় আগে ঠোঁটটাকে গোল করতে হবে, তারপর ঠোঁটটাকে খুলতে হবে, কারণ ওয়াও এর মাখরাজটাই ঠোঁট গোল করে। তো ওয়াও জবর ওয়া, ঠোঁটটা শুরুতে গোল থাকবে, পরে ঠোঁটটা খুলবে। ওয়া, ওয়াও জবর ওয়া। হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া। মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তো এখানে দুইবার ইয়া দেওয়া আছে, তো দুইটা ইয়ার উচ্চারণের মাঝে কোনো পার্থক্য নেই। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ইয়ার নক্তা থাকে, কোনো কোনো ক্ষেত্রে ইয়ার নক্তা থাকে না। তো ওইটা ইয়া আর কি জবর বিষয়টি। ইয়া হবে না আ হবে হুজুর? ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। ইয়া জবর ইয়া, এটা উচ্চারণটা এমন, আমাদের ওই বাংলা অন্ত্যেষ্টিয় আকারের উচ্চারণটা যেমন ওইটার কাছাকাছি। যেমন মনে করেন খাইয়া, যাইয়া, যাইয়া, ওইরকম। তো শুরুতে যেন ইয়া এমন না হয়, ইয়া জবর ইয়া না, রসই অন্ত্যেষ্টিয় আকার এমন না, রসইটা বাদ দিয়ে শুধু ইয়া দ্রুত করতে হবে। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তো এইখানে যেন আমাদের মাখরাজটা ঠিক থাকে, কারণ এই ক্ষেত্রে ইয়ার উচ্চারণটা করার সময় দেখা যায় যে জিহ্বার মধ্যখান ঠিক না থেকে হলকের দিকে চলে যাইতে চায় মাখরাজটা। তো
জিহ্বার মধ্যখানটা ঠিক রেখে উচ্চারণের চেষ্টা করব। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এই মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এই 28টা হরফের বা 29টা হরফের উচ্চারণ শেষ হলো। লাল দাগ চিহ্ন 8টা হরফ হুজুর। হুজুর লাল দাগ চিহ্ন 8টা হরফ, আকার উচ্চারণ হবে না, আকার উচ্চারণ হবে না। লাল দাগের 8টা। হ্যাঁ, আকার উচ্চারণ না। হ্যাঁ, আর আকার অ উচ্চারণ হবে আর না। ইয়া, অ আর ইয়া এই দুইটা ব্যতিক্রমী উচ্চারণ। হ্যাঁ, এটা একটু কারণ হইতে যেটা বললাম যে এইটা হলো স্বরবর্ণের মতো। তো স্বরবর্ণের মতো হওয়ার কারণে এইটার উচ্চারণটা অন্য উচ্চারণটা যেমন একমুখী থাকে। যেমন মনে করেন নুন জবর না, মিম জবর মা, কফ জবর ক, একমুখী উচ্চারণ। কিন্তু ওয়াও যখন উচ্চারণ করতে হবে যাবেন, ওয়াও জবর ওয়া, শুরুতে ঠোঁট গোল করে শেষে আবার ঠোঁট খুলতে হয়। তো গোল খোলা দুইটা অবস্থা। তাই ইয়ার ক্ষেত্রে ইয়া আওয়াজটা নিচের দিক থেকে ওঠে, ইয়া ইয়া, ইয়া জবর ইয়া, এই দুইটা, এটা একটু ব্যতিক্রম। আর লালগুলা আলহামদুলিল্লাহ জবরের আলহামদুলিল্লাহ। উচ্চারণ আকারের মতো হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এইটা হলো আজকের পড়া। এর সাথে আমরা মনে রাখবো হরকত কাকে বলে, হারাকাত কাকে বলে। হারাকাত হলো এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর জবর বলা হয় হরফের উপর কোনাকুনি টান, এটাকে জবর। হরফের নিচে কোনাকুনি টান থাকলে এটাকে বলা হয় জের। আর যদি উপরে এক মাথা গোল করে টান থাকে ওইটাকে বলা হয় পেশ। তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপে এই সব কয়টা হরফের উচ্চারণ শোনানোর চেষ্টা করব। তো যেভাবে আমরা পড়লাম, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, এইভাবে শোনানোর চেষ্টা করব প্রত্যেকেই। আচ্ছা, এখন রশিদ আহমদ ভাই। জি হযরত, লাল কালির যে হরফগুলা ওইগুলা সম্পর্কে কি বলছিলেন শুনি নাই আর কি, একটু যদি আবার বলতেন। আচ্ছা, এই লাল রঙের যে হরফগুলো, এই হরফগুলো ব্যতীত বাকি প্রত্যেকটা হরফের জবরের উচ্চারণটা হলো বাংলায় আকারের মতো। হামজা জবর আ, বা জবর বা, আকারের মতো। কিন্তু এই লাল রঙের হরফগুলোর উচ্চারণটা আকারের মতো না। যেমন খ জবর খ, র জবর র, স জবর স, দ জবর দ, ত জবর ত, র জবর র, গইন জবর গ, কফ জবর ক। একটা হলো এই উচ্চারণগুলো আকারের মতো না, আর দ্বিতীয় বিষয়টা হলো এই উচ্চারণগুলো মোটা করতে হবে। মাখরাজটা তো আমরা ঠিক রাখবোই, এর সাথে সাথে জিহ্বার গোড়া একটু উঁচু করার মাধ্যমে আওয়াজটাকে মোটা করার চেষ্টা করব। তো এইটা আপাতত চেষ্টার পর্যায়ে থাকাটাই আমাদের জন্য যথেষ্ট। হইতে আমাদের একটু সময় লাগবে। তো যদি এই মুহূর্তে না হয় হতাশ হওয়ার কিছু নেই, এর জন্য অনেক সময় লাগে। তো আলহামদুলিল্লাহ আজকে প্রথম দিন পড়া যেভাবে শুনলাম, আপনারা যেভাবে শুনাইলেন, যারা শুনাইলেন প্রত্যেকের আলহামদুলিল্লাহ কম বেশি প্রত্যেকেরই মোটা হয়ে গেছে। আচ্ছা, সাইদুল ভাই কিছু বলবেন? সাইদুল ভাই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটা প্রশ্ন ছিল, ওই যে কতদিন শিখলাম ওই যে মাখরাজ গুলো শিখলাম, তো এই 17 নম্বর মাখরাজ ছিল নাকের বাঁশি হইতে গুন্না পড়া হয়। তো গুন্না কি এই যে হামজার পরে মিম আর হামজার পরে নুন, আর উপরে যদি না এই যে তাজদিদ আলা তাজদিদ থাকে তখন কি শুধু গুন্না হয়? এই দুইটাই শুধু? না না না, এই গুন্না আরো অনেক জায়গা হয়। তো এই গুন্নার যে নিয়মগুলো এগুলো আমরা সামনে পড়বো। ওইটা হলো আমাদের আর একটু পরের বিষয়, কয়েক ক্লাস পরে ইনশাল্লাহ ওই বিষয়টা আমরা পড়বো, কখন টান দিতে হবে, কখন গুন্না করতে হবে, এই নিয়মগুলো ইনশাল্লাহ আমরা পড়বো। হুজুর আরেকটা কথা হুজুর, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো আমরা যেটা, হুজুর জি, এই বইটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন হুজুর? এইটা আমি আজকে দিয়ে দেবো। আচ্ছা হুজুর, ইনশাআল্লাহ। আজকের যে এই বিষয়টা, এই বিষয়টা আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো ইনশাআল্লাহ আমি একবার যদি প্রয়োজন হয়, শোনার প্রয়োজন হয়, আমারটা শুনবেন, তারপর আপনারা শোনাবেন। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাক। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা জেরের উচ্চারণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা